বেহায়ার মতো বুকের আঁচল ফেলে দিয়ে আমাকে কাছে টানার চেষ্টা করেছো কেন? ওর কথা শুনে তাড়াতাড়ি আঁচল ঠিক করলাম। খুব জেদ কাজ করছে আমার। নিজের বুকে কেউ এভাবে বলে? আমি কি ইচ্ছা করে বুক উদম করে রাখছি? ভুলবশত আঁচল পড়ে গেছে। আর সেজন্য কথা শোনাতে হবে? অদ্ভুত লোক। উঠে ওনার কাছে গিয়ে বললাম, এই যে মিস্টার আদনান, কী ভাবেন নিজেকে? চুরির সাথে আটকে গিয়ে শাড়ির আঁচল পড়ে গেছে। বুকে উদাম করে আপনাকে বিমোহিত, শিহরিত কোনোটাই করার ইচ্ছা আমার নেই। তাও আবার আপনার মতো লোককে। আপনি কতটা কাপুরুষ বুঝতে পারছেন? বাসর রাতে বউয়ের সাথে গল্প করবেন, আদর করবেন, তা না করে উল্টো কথা শোনাচ্ছেন। ইস, তোমাকে করব আমি আদর, ভাবলা কি করে? বিয়ের সময় এমন কোনো শর্ত দেয়নি তোমার বাবা মা, আর বলেও নি আমার মেয়েকে সারা রাত আদর করবা। বলেই হে হে করে হেসে উঠল আদনান। ওর হাসি দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, ও, আপনার বাবা মাও এমন কোনো শর্ত দেয়নি বিয়েতে যে বুকের আঁচল আপনার সামনে ফেলে রাখা যাবে না। আর জানেন আপনি, এমনিতেই আপনাকে বানরের মতো দেখায়, আর হাসলে দেখায় হনুমানের মতো। বলে জিহ্বায় কামড় দিলাম। ইস, কি বললাম! লোকটা আবার রাগ করবে না তো? কিন্তু আদনান রাগলো না, উল্টো আমাকে বলল, আরিফ লায়লার ভূত দেখেছ? যে মানুষগুলো দেখতে ভালো দেখায় না, তাদেরকে প্রচুর ময়দা মাখায়, তখন তাদেরকে ভূতের মতো দেখায়। আর আমার সামনে এখন সেরকম এক পেতনি বসে আছে। না, পুরোই তেলাপোকার মতন। আচ্ছা, তোমার নাম জুহি রাখলো কেন? তুমি তো জয়ফুলের মতো সুন্দর নও। তোমার নাম রাখা উচিত ছিল তেলাপোকা। তুমি একটা উইপোকা। ও ফিসফিসিয়ে বলল, দেখলে বুঝতাম পেট কেমন। আর এখন বড় না হলেও হয়ে যাবে। প্রচুর রাগ হচ্ছে এই আদনানের উপর। জানতাম এমনটাই করবে, তাও কষ্ট হচ্ছে খুব। ওয়াশরুমে ঢুকে মেকআপ উঠাচ্ছি আর ভাবছি, সত্যিই কি আমি দেখতে পেতনির মতো? বাসর রাতে সকল মেয়ে সুন্দর হোক বা না হোক, আশা করে জামাই এসে ঘুমটা উঠিয়ে বলবে, তুমি এত সুন্দর কেন? জানো, তোমার ওই কাজল কালো চোখে মায়ায় পড়েছি। তোমাকে রূপবতী হতে হবে না, আমার সাথে মায়াবতী থেকে সারা জীবন আমার সাথে থেকো। আর আমার কি কপাল! প্রশংসা তো করলোই না, উল্টো আসল বুক থেকে সরে যাওয়াতে কতগুলো কথা শোনালো। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি উনি ফেসবুক চালাচ্ছে। আজব লোক, ইনিই হয়তো প্রথম লোক যে বিয়ের রাতে ফেসবুক চালাচ্ছে। ওনার কাছে গিয়ে বললাম, কেমন লোক আপনি? পাসপোর্ট 10 ইঞ্চি লম্বা সুদর্শন এক যুবক আমি। সেটা জিজ্ঞাসা করিনি, বলছি আপনি কীরকম লোক বাসর রাতে ফেসবুক ইউজ করছেন? কেন? আজকে কোনো বিশেষ রাত যে ফেসবুক ইউজ করা যাবে না? অবশ্যই বিশেষ রাত। আমি তো দেখতেছি অন্য সব দিনের মতো একটা চাঁদই উঠেছে, বিশেষ কোনো দিক নেই। আপনি একটা ইচ্ছা করছে ফোনটা এখন ভেঙে দেই। কেন? ফোন আবার কি করলো? ফোন কিছু করেনি, করছেন তো আপনি। তো ফোন ভাঙবা কেন? পারলে আমাকে ভাঙো। পারলে তাই করতাম। কি ভাব ফোনের সাথে? বাসর রাতে বউ রেখে ফোন নিয়ে টিপাটিপি। তো তোমাকে টিপতাম। মুখে কিছুই আটকায় না এই লোকের, বুঝলাম। এর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। ওনাকে বললাম রুম থেকে বের হন, শাড়ি পাল্টাবো। ওয়াশরুমে গিয়ে পাল্টাও। না, সেখানে পাল্টালে শাড়ি ভিজে যাবে। তো আমার সামনেই পাল্টাও। আপনার মতো লুচু লোকের সামনে আমি শাড়ি পাল্টাবো? কখনোই না। হোয়াট ইজ লুজু ডিয়ার? এটা কি বরিশালের ভাষা? বরিশালের মানুষ দেখতেও ভালো না, ভাষাও সুন্দর না। বরিশাল নিয়ে আজে বাজে কথা বলবেন না। বরিশালের মানুষ সব থেকে ভালো। ওরা আপনার মতো গন্ডা মার্কা না। আর আমার বাড়ি বরিশাল নয়, ভোলা। ওই একই, লাউ আর কদু। না, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকার মধ্যে। কিন্তু এদেরকে কেউ ঢাকাইয়া বলে না। আর আপনার সাথে পেঁচানোর ইচ্ছে নেই। দয়া করে বের হয়ে যান রুম থেকে। না, যাব না। আপনি বের হবেন নাকি চিৎকার করে উঠবো? তখন কিন্তু সবাই ভাববে যে ছেলে বিয়ে করতে চায় না, সে এখন বউ পাওয়ার আগেই। থাক, আর কিছু বলতে হবে না, গেলাম। অবশেষে বের হলো আদনান। যাক, লোকটা গেল তবে। গরমে ঘেমে গিয়েছে খুব। শাড়ি পরার অভ্যাস নেই। ভার্সিটিতে ভাইভাতে শাড়ি পরতাম মাঝে মাঝে। ভাইবার রুমে যাওয়ার আগে মুহূর্তে শাড়ি পরতাম, তাও শাড়ি ছুটে যেত। একবার তো ভাইবা রুমে ঢুকলাম আর তখনই শাড়ির কুচি ছুটে গেল। কি বাজে অবস্থা হয়েছিল তখন। কোনো রকম শাড়ি ধরে রাখলাম। যে মেয়ে শাড়ি সামলাতে পারি না, সে কি করে এই ছেঁচড়া লোকটাকে সামলাবো? আসলে ওকে বিয়ে করব আমিও ভাবিনি।
ওর ছোট বোন আনিলা আমার সাথে পড়ে, খুব ভালো মেয়েটা। আসলে আদনানের পরিবারের সবাই অনেক ভালো এবং মিশুক। সারাদিন আনিলা আমার কাছে ওর পরিবারের গল্প করত। একদিন বলল, জানিস জুই, আমার ভাইয়ার জন্য গত 2 বছর 100+ মেয়ে দেখছি, কিন্তু ওর নাকি কাউকে ভালোই লাগে না। একটা না একটা সমস্যা বের করবেই। কতজন ঘটকের কাছে যে মা গিয়েছে তা মা জানে আর আল্লাহ জানে। ঘটকগুলো এখন বিরক্ত। ভাইয়ার বিয়ে হওয়ার পর মারুফ আর আমার বিয়ে হবে। মারুফ তো খুব রেগে আছে ভাইয়ার উপর। ও বলতেছে ভাইয়া নাকি বিয়েই হবে না, আর আমাদেরও বিয়ে করতে হবে না। হে হে, মারুফ ভাইয়ার তো আর সইছে না। কি করবে বেচারা? তা তোর ভাইয়ের কেমন মেয়ে পছন্দ? তার আর পছন্দ, কত মেয়ে কত কিছু করলো ভাইয়ার জন্য, কিন্তু ভাইয়ার তাও পছন্দ না। সে অসাধারণ কাউকে নাকি বিয়ে করবে। আমার মনে হয় ভাইয়া বিয়েই করবে না। তাহলে পরিস্থান থেকে পরিয়ে এনে দে, তাকে তো পছন্দ করবে, সে অসাধারণ হবে। না রে, আমার যে ভাইয়া, তাও বলবে পাখা আছে কেন। আমাকে বিয়ে করতে বল। হুম, করবে না। আমাকে দেখলে তোর ভাইয়া বিয়ে না করে পারবেই না। না রে, দেখবি তাও সমস্যা বের করবে। চ্যালেঞ্জ করলাম, বিয়ে উনি আমাকেই করবে। আমিও চ্যালেঞ্জ করলাম, যদি ভাইয়াকে বিয়ে করতে পারিস তাহলে তোকে আমার হানিমুনে নিয়ে যাব, আর তুই হারলে আমাকে তোর হানিমুনে নিয়ে যাবি। এর কয়েকদিন পর সত্যি সত্যি আনিলা ওর ভাই, মা, বোন আর চাচাকে নিয়ে আমাদের বাসায় আসলো। ওদের পরিবারের সবারই আমাকে পছন্দ হলো। আদনানকে ওর চাচা জিজ্ঞাসা করলো আমাকে পছন্দ হয়েছে কিনা। ও হয়তো সমস্যা খুঁজছিল। ও কিছু বলার আগে আমি বললাম আমার পছন্দ হয়নি ওনাকে। সবাই তো অবাক, আনিলা বেশি অবাক হলো, কারণ আদনানকে পছন্দ না করার কিছুই নেই। আর তাছাড়া আমি দেখতে আসতে বলছি। সবাইকে আরও আবার করে আদনান বলল, ওকে, আমি বিয়ে করব। এবং এই মুহূর্তে আমি জানতাম উনি যা ঘাটতারা লোক, উল্টাপাল্টা কিছু বলে বিয়ে করতে পারে, আর তাই হলো। সেদিনই আদনানের সাথে আমার বিয়ে হলো, আর নিজেকে আমাকে ওদের বাসায় আনলো। আমি ওনাকে রিজেক্ট করছি, সেজন্য এখন তার প্রতিশোধ নিচ্ছে। ওর প্রতিটা কথাই যেন তেতো আর ঝাল মিশ্রিত। তবে কিছু তো একটা সমস্যা আছেই। ও কেন বিয়ে করতে চায়নি আমাকে জানতে হবে। এর মধ্যে কিছু তো রহস্য লুকিয়ে আছে। দরজা ধাক্কানোর শব্দে আমি কল্পনা থেকে ফিরে এলাম। এতটাই কল্পনাতে বিভোর ছিলাম যে শাড়ি পাল্টানোর কথা ভুলেই গিয়েছি। তাড়াতাড়ি দরজা খুলে দেখি আনিসা আপু দাঁড়িয়ে আছে। আমাকে আপু বলল, এই মেয়ে, তোমাকে রেখে ও রুম থেকে বের হয় কি করে? আসলে আপু আমি বের হতে বলছি। ওর দোষ নিজের ঘাড়ে নিতে হবে না। আমি আমার ভাইকে চিনি খুব ভালো করে। তারপর আদনানকে রুমে আসতে বলে আপু চলে গেল। আসলে আমি সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। আমার কথা শুনে আদনান বলল, থাক, আর সরি বলতে হবে না। আর তুমি পাল্টাবা শাড়ি? পারবা না যখন আমাকে বললেই পারতে। আমি কিছু বলার আগেই ও শাড়ির পিনগুলো ছুটিয়ে দিল। তারপর বলল, আমি অন্যদিকে তাকিয়ে আছি, তুমি শাড়ি পাল্টাও। আর ঝামেলা করো না। শাড়ি পাল্টানোর পর আদনান আমাকে অজু করে আসতে বলল। আমি কিছু বললাম না, ওর কথা মতো অজু করে আসলাম। একসাথে দুইজন নামাজ পড়া শেষ করে উঠে দাঁড়াতেই ও টেনে আমাকে ওর কাছে নিয়ে গেল। কানে কানে বলল, তোমাকে মেনে নেই বা না নিই, তুমি তো আমার বউ। ওর ঠোঁট দুটো আমার কানে লাগাতেই কেমন যেন এক অনুভূতিতে হারিয়ে গেলাম। ও আমার কপালে একটা চুমু খেয়ে বলল, বউ হিসেবে এটা তোমার প্রাপ্য। ওর মুখে বউ কথাটি শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই লোকটা এমন কেন? কিছুক্ষণ আগেও কত কথা শোনালো, আর এখন সত্যি কি সে আমাকে মেনে নেবে নাকি ক্ষণিকের মোহ? ওর চুমু দেওয়া আর বউ বলা, ওর জড়িয়ে ধরা, সব কিছুতে যেন লুকিয়ে আছে অনেক ভালোবাসা। এই ছেঁচড়া লোকটার সাথে ঝগড়া করলেও খুব ভালোবেসে ফেলেছি, আদনান আমাকে বলল। জানো মেয়ে মানুষের প্রতি কেন রাগ কাজ করে খুব? ওরা মানুষের মন নিয়ে খেলা করে, ছেলেদের সাথে প্রতারণা করে, আর সুন্দরী মেয়েরা এসব দিক দিয়ে এক ধাপ এগিয়ে। আর তাই আমি বিয়ে করতে চাইনি। প্রত্যেকটা মেয়েরই কোনো না কোনো দোষ খুঁজে বের করতাম। মা আমার ওপর বিরক্ত হয়ে গত 1 মাস ধরে মেয়ে দেখা বন্ধ করে দিয়েছে। আমিও হাত ছেড়ে বাঁচলাম। আনিনাল সেদিন তোমাকে দেখতে যাওয়ার কথা বলেছিল, মা না করে দেয়। পরে আপু অনেক বুঝিয়ে মাকে নেয়। মা বলে দিয়েছে এবারই শেষ, আর না। আমি তো তোমাকে দেখার পর সমস্যা খুঁজছিলাম, কিন্তু তুমি যখন বলো যে আমাকে পছন্দ হয়নি, তখন খুব জেদ কাজ করে। তাই জোর করে তখনই তোমাকে বিয়ে করে নিই। আচ্ছা সত্যি বলো তো, আমাকে কি তোমার সত্যি পছন্দ হয়নি? আপনার মতো ছেঁচড়া লোককে পছন্দ করব আমি? তুমিও কম ছেঁচড়া না।
তোমার মতো মেয়েকে বিয়ে করতে জোর করে রাজি করানো সম্ভব না। কিছু তো একটা আছে। কিছুই হয়নি, ঘুমাবো এখন। ঘুমাও, তবে আমি তোমাকে সম্পূর্ণ স্ত্রীর অধিকার দিতে পারবো না। যদি মনে হয় তুমি অন্য সব প্রতারক ঠকবাজ মেয়েদের থেকে আলাদা, তাহলে তোমাকে আমি মেনে নেব। জানি এটা অন্যায়, তবুও মেনে নিতে হবে তোমাকে। ইস, কি কপাল আমার, ও কত কাছাকাছি শুয়ে আছে আমার, কিন্তু আসলে তো অনেক দূরত্ব আমাদের মাঝে। মনের দূরত্বই আসল দূরত্ব। কিছু কিছু মেয়েদের নাকি সত্যিত্বের পরীক্ষা দিতে হয় বিয়ের রাতে, আর আমি পড়লাম এ কোন পরীক্ষায়? আল্লাহ আমাকে সাহায্য করো। যখন কোনো বিষয় নিয়ে খুব ভাবি তখন আমার ঘুম হয় না ভালো। আজও সেরকম হলো। ভোর রাতে ঘুম ভেঙে যায়। উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে স্রষ্টার দরবারে হাত উঠালাম। হে আল্লাহ, আমাকে সকল বিপদে ধৈর্য ধরা শক্তি দাও। আদনানের ধারণা যেন আমি পরিবর্তন করতে পারি, ওর সাথে যেন আমি সারা জীবন কাটাতে পারি। ফজরের নামাজ আদায় করে আদনানকে ডাকতেছি। উফ, কি লোক! এত ডাকছি, কোনো সাড়া নেই, অথচ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। তাই কিছু পানি এনে মুখের ছিটালাম, আর তখনই চেঁচিয়ে উঠল আদনান। এই মেয়ে, তোমার কি কোনো বুদ্ধি নেই? সকালের মতো সুন্দর ঘুমটা নষ্ট করলা। কাল কতটা জার্নি করেছি, আজ একটু শান্তিতে ঘুমাতে দিবা? তাও তো দিচ্ছ না। ও, বিয়ে তো শুধু আপনার হয়েছে, আর জার্নিও শুধু আপনিই করেছেন। শুনুন, এত ভারী শাড়ি পরে জার্নি করা আমার জন্য আরও কষ্টকর ছিল। আমি উঠতে পারলে আপনি কেন পারবেন না? আর নির্বোধ আমি নই, নির্বোধ তো সে লোক যে স্রষ্টার এত নিয়ামত ভোগ করেও স্রষ্টার ইবাদত করতে আলসেমি করে। আদনান আর কিছু বলল না, নামাজ পড়তে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি, মাথা ব্যথা করছে খুব। এক কাপ চা হলো ভালো হতো, কিন্তু কাকে বলবো এই সকালে। একটু পরেই আদনান 2 কাপ চা নিয়ে আসলো বারান্দায়। লোকটাকে মনে মনে ধন্যবাদ দিলাম। আদনান আমার কাছে এসে দাঁড়ালো, 1 কাপ চা আমার হাতে দিয়ে বলল, আমি সকালে জেগেছিলাম, ইচ্ছা করে উঠিনি। তবে তোমার কথাগুলো খুব ভালো লেগেছে। সত্যি আমরা মানুষ জাতি অনেকটা নির্বোধ আর স্বার্থপর। অফিসে কর্মচারীরা যখন কাজের একটু এলোমেলো করে, তখনই মালিক কত কথা শোনায়, খারাপ ব্যবহার করে। বাসার মালিক চাকরদের সাথে খারাপ ব্যবহার করে, কথায় কথায় ঝাড়ি দিয়ে কাজ করতে দেরি হলেই। আর আমরা কত অন্যায় করি, স্রষ্টা তো কিছুই বলে না। আর কিছু না করলেও আমার স্রষ্টার ইবাদত তো ঠিক মতো করা উচিত। আসলে আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর। যাই হোক, এখন একটু শাশুড়ি মায়ের কাছে যাই। আনিলা আমাকে দেখেই বলে, ওমা, নতুন বউ এত সকালে? আমি তো ভাবছি সারা রাত রোম্যান্স করবি, আর আজ সারা দিন ঘুমাবি। তা রোম্যান্স কেমন হলো? এই মেয়ে, আমি তোর বিয়ান লাগি যে এসব জিজ্ঞাসা করছিস? আমি তোর ভাইয়ের বউ। তার শাশুড়ি মা কোথায়? তখনই শাশুড়ি মা আসলো। আনিলা বলল, দেখো মা, কত সকালে উঠছে তোমার বৌমা। আমি হলে তো 2 দিন শুধু ঘুমাতাম। তোর মতো হব কেন? ও অনেক ভোরেই উঠছে। আদনান এসে চা করে নিচ্ছে। তাই নাকি? তোমার ছেলে দেখি বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো তুই এত সকালে উঠলি কিভাবে? মা, আজ ভার্সিটিতে প্রোগ্রাম আছে। ও, কথা বলতো না বলেই শাশুড়ি মা চলে গেলেন। কিরে আনিলা, কিসের প্রোগ্রাম আজ? প্রোগ্রাম না অন্য কিছু? উফ, জুই আসতে বল। মারুফ বলল গুরুত্বপূর্ণ কথা আছে, তাই ওর সাথে বের হব। ফোনে বললেই তো হয়, দেখা করা লাগে? তুই এসব বুঝবি না। ওকে, বোঝা লাগবে না। বেশি দেরি করিস না, থাক, রুমে গেলাম। যাও। ভাইয়ের কাছে মন পড়ে আছে, সেটা বললেই হয়। হ্যাঁ, তুমি তো অবাক অনেক বুঝো। আদনান, আপনি তো জানেন চাচি আর আবির কীরকম। সেদিন এই রুমে এসে কেমন করছে তা পুরোটাই তো আপনি জানেন। তারপরে এমন করছেন কেন? হ্যাঁ, আমি জানি, আর যা জানি সবটাই ভুল। তুমি সেদিন জানতে ওয়াশরুমে আমি, আর তা জেনেই তো আবিরকে এসব বলেছিলে। আপনার হঠাৎ এরকমটা কেন মনে হলো? মনে হওয়ার অনেক কারণ আছে। সবাই জানে আমি তোমাকে মেনে নিয়েছি, তাহলে আবির কি করে জানলো আমি তোমাকে মেনে নেইনি? বিশ্বাস করুন, আমি বলিনি ওকে। সেদিন আনিলাকে বলার সময় ও শুনছিল। দয়া করে নাটক বন্ধ করো। সারা রাত নির্ঘুম কাটিয়েছি। শেষ রাতে আল্লাহর কাছে হাত উঠিয়ে বললাম, আল্লাহ দয়াময়া, এ বিপদ থেকে রক্ষা করো। সকালে আনিছা আপু রুমে আসলো, আমাকে আর আদনানকে বলল, তোমরা মায়ের রুমে আসো, কথা আছে। মায়ের রুমে যাওয়ার পর দেখি মোটামুটি সবাই আছে মায়ের রুমে। আনিছা আপু বলল, তোমাদের সবাইকে এখানে আনছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে।
একটা শয়তানের মুখোশ খুলতে। আমি অবাক হয়ে তাকিয়েছি আনিসা আপুর দিকে। কি বলতে চাচ্ছে আপু? আনিসা আপু বলল, কাল দুপুরে আপনাদের জামাই কল দিয়েছিল, কথা বোঝা যাচ্ছিল না লোকজনের শব্দে, তাই আমি চাচির রুমের বারান্দায় গিয়েছিলাম কথা বলার জন্য। কথা শেষ না হতেই কল কেটে যায়, তাই আমি ওখানেই বসেছিলাম। হঠাৎ জুই আর আবিরের কথায় আমি চমকে উঠি। জুইকে নিয়ে নেতিবাচক ধারণা জন্মে আমার, তাই বারান্দাতেই চুপ করে বসে থাকি। কিন্তু পরক্ষণেই আমার ধারণা পাল্টে যায়। বদমাইশ আবির ওর সাথে খারাপ কিছু করার কথা বলে। জুই ওকে অনুরোধ করে এমনটা না করার জন্য, কিন্তু ও জুইয়ের কথা শোনেনি। ও যখন জুইয়ের হাত ধরে তখনই আমি রুমে যেতে নিই, যাতে আবির জুইয়ের কোনো ক্ষতি করতে না পারে। আর তখনই আদনান দরজা নক করে। ঠিক সেই মুহূর্তেই আপনাদের জামাই কল দিয়ে কান্না করে। ওর মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করছে। কথা শেষ করে দেখি ওরা রুমে নেই। সেই সময় আমি চলে যাই হাসপাতালে মাকে দেখতে। আদনানকে আর সত্যিটা বলা হয়নি, তাই হাসপাতালে গিয়ে আদনানকে সত্যিটা বলার জন্য অনেকবার কল দিই, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। কতটা বদমাইশ এই আবির, বুঝতে পারছেন? সবটা শুনে আদনান আমার কাছে এসে বলল, শুধু শুধু আমি তোমাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দিও প্লিজ। আমি কিছুই বললাম না। খুব অভিমান কাজ করছে। পুরোটা ভালো করে না জেনেই কীরকম আচরণ করলো আমার সাথে। আদনান বলল, জানো আনিসা আপু, আমি পুরোটা না বুঝেই জুইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। সব কি আবিরের জন্য? আনিসা আপু শাশুড়ি মাকে বলল, মা, তুমি কিছু বলবা না? আমি সেজন্যই বলছিলাম, চাচি বা আবির কেউ সুবিধার নয়, ওদেরকে বাড়িতে থাকতে দিতে না। এরা যেখানে যায় সেখানে অশান্তি সৃষ্টি করে। চাচি বলল, অনেক হয়েছে, খুব অপমান করেছো তোমরা। আমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ এই মেয়েটার। ওদের মতো মেয়েকে খুব ভালো করেই চিনি আমি। ভাবছিলাম কিছুদিন থাকবো, কিন্তু তা আরও হলো না। এই মেয়ের জন্য আমাকে কথা শোনাইছো? দেখবা এই মেয়েও ওর শাশুড়ির মতো অন্য ছেলের সাথে পালাবে। এই কথা বলতে আদনান প্রচুর রেগে যায়। আবিরকে বলে, এই মুহূর্তে তোর মাকে নিয়ে বের হয়ে যা, উনি খুবই বাজে মহিলা। চাচা চাচিকে বলল। চাচি আর আবিরকে নিয়ে চাচা চলে গেল। আনিসা আপু বলল, অবশেষে আপদ দূর হলো। যেখানে যায় সেখানে ঝামেলা করে। আর আদনান, যা কিছুই ঘটুক না কেন, পুরোটা যাচাই না করে কাউকে কথা শোনাবি না। মাত্র তো কয়দিন, জীবন চলাপথে অনেক বাধা আসবে। বিশ্বাসের উপর ভিত্তি করেই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। আনিলা আমাকে সবটা বলেছে। তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, আর তুই জুইকে এখনো মেনে নিসনি কেন? আদনান বলল, আমার আপন মা আমাকে কত ছোট রেখে অন্য লোকের সাথে চলে গেল। তার শোকে আমার বাবা মারা গেল। তাই আমি চেয়েছি ওকে কিছুদিন সময় দিতে, যাতে ওর আমাকে ভালো না লাগলে সহজে চলে যেতে পারে। তাহলে আমার মতো আর কোনো সন্তান কষ্ট পাবে না। আনিসা আপু বলল, ভাই, সব মেয়ে লোক এক না। আমার মাকে দেখ, উনি এই সংসারে যখন তোর বাবার দ্বিতীয় বউ হয়ে আসে তখন আমি অনেক ছোট, তুই তো আরও ছোট। বিয়ের 1 বছর পরই আনিলার জন্ম হয়। তার পরের বছর বাবা মারা যায়। তারপর তো মা একাই সবটা সামলিয়েছে। উনি তো অন্য কারো হাত ধরে চলে যায়নি, সংসার নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছে। আমাদের 3 জনকে সমানভাবে দেখছে। জুইকেও মা কতটা আদর করে কেউ তো কখনো বুঝতেও পারেনি। আমরা সৎ ভাই বোন। জুইকে আর কষ্ট দিস না, ওকে এবার মেনে নে। ওর সাথে তুই অন্যায় করছিস। আদনান আমার দিকে তাকিয়ে বলল, ওর সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, ও কি আমাকে মাফ করবে? মাফ না করার কি আছে? সংসার জীবনে রাগ অভিমান হতেই পারে। আর শোন, আনিলাকে নিয়ে মারুফ সিলেট যাবে, তুই গিয়ে ওদেরকে আমাদের বাসায় নিয়ে আয়। আনিলা আর মারুফ আমাদের সাথে দেখা করেই চলে যাবে। এই আনিলা, আমাকে নিবি না হানিমুনে? আমি গিয়ে আনিলাকে বললাম। ও বলল, আমার হানিমুনে তোকে নেবো কেন? আমার বিয়ের আগে বাজি ধরছিলি, মনে নেই? ও তো আগের কথা মনে থাকে বুঝি। আমি বললাম, থাক, আর মনে থাকতে হবে না, একাই যাও আর ভালোভাবে এনজয় করো। তোমাকে তো ভাইয়া মেনে নিয়েছে, এবার তোমাকেও হানিমুনে পাঠানোর ব্যবস্থা করব।
আমি মুখ বাঁকিয়ে বললাম, থাক আর পাকামো করতে হবে না। সারাদিনের কাজ শেষে রুমে আসলাম মাত্র। রুমে আসতে আদনান আমাকে জড়িয়ে ধরে বলল, আমার খুব অভিমান কাজ করছে। তাই বললাম, আপনি যা করছেন তা আমার প্রাপ্য ছিল। মাপ চাওয়ার মতো কিছুই হয়নি। তা বললে হবে না, মাফ করতেই হবে। এই দেখো বউ, আমি কান ধরছি। ওর কান ধরা দেখে আমার হাসি পেল খুব, কিন্তু কিছুই বললাম না। ও আমার কানের কাছে এসে বলল, কান ধরছি, মাপ চেয়েছি। ওর পাগলামো দেখে সত্যি সকল অভিমান চলে গেল। আদনানকে জড়িয়ে ধরে বললাম, আপনি তাহলে আমাকে মেনে নিয়েছেন? এমন পুতুল বউকে না মেনে নেওয়ার উপায় আছে? যে আমার পরিবারের জন্য এত কিছু করেছে, যে আমার অপমান মুখ বুজে মেনে নিয়েছে, তাকে তো মানতেই হবে। আর জানো, ভালোবাসায় একটু রাগ অভিমান থাকলে ভালোবাসা বৃদ্ধি পায়। হ্যাঁ, তবে এমন রাগ করা যাবে না যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। জানো, প্রথম দিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমার বোকা বোকা ঝগড়াগুলো শুনে আমার হাসি পাচ্ছিল। তুমি এখনো বাচ্চাদের মতো আচরণ করো, এখনো বড় হতে পারোনি। আমি রাগ দেখিয়ে বললাম, আমি বাচ্চা তাই না? তো বাচ্চাকে এখন ঘুমোতে দিন, ঘুম আসছে খুব। এখন তো ঘুমাতে দিবা না, বাচ্চাটাকে একটু আদর করে নিই। আমি লজ্জায় মাথা নিচু করে রাখছি। ও আমার মাথাটা উঁচু করে চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ওই মায়াবী চোখ, কাপা কাপা ঠোঁট করেছে ব্যাকুল আমায়। পরম আবেশে হারাতে চাই তোমাতে।